গুড ইভিনিং এভরিওয়ান, আমি সুমনা চলে এসেছি নতুন একটি দিনে নতুন একটি ব্লগকে সঙ্গে করে নিয়ে। আর আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালোই আছি। আর এখন ওই বিকেল 5:30 মতো বাজতে যায়। আর আজকে আমি যেই ব্লগটা শেয়ার করছি তখন তো শীতকাল ছিল, তো সেই জন্য দেখতেই পাচ্ছেন দুজনে দুটো ভারী ভারী জ্যাকেট পরে বেরিয়ে পড়লাম। তো যাচ্ছি একটু সেন্টারের দিকে। আর আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করছি। তো ব্লগের সঙ্গে থাকুন আর চলুন যাওয়া যাক। তাহলে যেতে যেতে না হয় বাকি গল্পটুকু করা যাবে। তো যেই সময়ের ব্লগটা আজকে শেয়ার করছি, আগেই বললাম তখন যেহেতু শীতকাল ছিল, আর শীতকালের ওয়েদার সম্পর্কে তো আপনারা এতদিনে জেনেই গেছেন। দেখতেই পাচ্ছেন রোদ নেই, মেঘলা মেঘলা, চারপাশে গাছপালাগুলো ন্যাড়া ন্যাড়া। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, তো সব গাছপালায় পাতায় পাতায় ভরে গিয়ে চারপাশটা একেবারে সবুজ হয়ে গেছে। তো যেই দিনটা আমরা বেরিয়েছিলাম সেই দিনটা ছিল রবিবার, আর পরের দিন যেহেতু সোমবার, তো সোমবার দিন না আমাদের বাড়িতে কিছু গেস্ট আসার কথা। তো সেই জন্যই আজকে আমরা বিকেলবেলা বেরোলাম, যাচ্ছি রিমিনি সেন্টারে ওই বাংলাদেশি দোকানে টুকটাক কিছু জিনিসও কিনতে হবে। আর যেটার জন্য যাচ্ছি সেটা হচ্ছে খাসির মাংস। তো আমরা ওই দোকান থেকেই মাংস কিনে থাকি, তো আজকেও ওই মাটন কিনতেই যাচ্ছি। এই যে চলে এসেছি দোকানে। তো দাঁড়ান, আমি এদিকে টুকটাক জিনিসগুলো নিতে থাকি যা যা দরকার, আর ও গেছে ওদিকে মাংসর ওখানে। আমার আবার যেদিকে ওই মাছ মাংস কাটা হয় সেই দিকটায় যেতে একদম ভালো লাগে না। তো যখনই আমি এই দোকানে আসি তখন আমি দোকানের এই অন্যান্য জায়গায় ঘুরে দেখতে থাকি শাকসবজি কী আছে, এছাড়া অন্যান্য শুকনো জিনিসপত্র যেমন ওই মশলাপাতি, চাল ডাল, চিড়ে মুড়ি, চিপস, বিস্কিট, এই সমস্ত হ্যানা ত্যানা ঘুরে ঘুরে দেখতে থাকি। আর মাছ মাংস যদি কিছু নেওয়ার থাকে তাহলে ও সেটা ওখান থেকেই নিয়ে নেয়, আমি আর ওদিকটায় যাই না। তো এই যে বাড়িতে ডালিয়ার প্যাকেটটাও শেষ হয়ে গিয়েছিল, আর এক প্যাকেট ডালিয়াও যেহেতু নেওয়ার ছিল, তো এই যে এক প্যাকেট পেয়ে গেছি, নিয়ে নিলাম। আর ডালিয়া ছাড়া অন্যান্য আরও জিনিসপত্র নিয়েছি। আর সবজিটা নিলাম না, কারণ দেখলাম আজকে সবজি সেরকম ভালো কিছু নেই। তো ওদিকে ওর মাংস নেওয়াও হয়ে গেছে। তো চলুন এখন বাড়ির দিকে যাওয়া যাক, বাড়ি গিয়ে দেখাচ্ছি আজকে কী কী বাজার করলাম। তো আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে, আর আমাদের কাছে যাওয়ার কোনো টিকিট নেই, শুধুমাত্র আসার টিকিটই ছিল, আর এক্সট্রা করে কোনো টিকিট কাটা ছিল না। আর আপনাদের তো আগেই বলেছি যে এখানকার মেট্রো স্টেশনেও টিকিট কাটার জন্য এরকম মেশিন থাকে, তো মেশিন থেকেও টিকিট কেটে নেওয়া যায়। আর যদি তাড়াহুড়ো করে সেটাও না করতে পারেন তাহলে মেট্রোর ভেতরেও টিকিট কাটার জন্য আলাদা একটা বক্স থাকে। শুধুমাত্র তফাৎ একটাই, এখান থেকে কাটলে 1.5 ইউরো লাগে, আর যদি মেট্রোর ভেতর থেকে টিকিট কাটেন তাহলে সেটা 50 ইউরো বলছি, সরি, 50 সেন্ট বেশি লাগে, মানে 1.5 ইউরোর জায়গায় 2 ইউরো দিয়ে টিকিট কাটতে হয়। তো আমরা এখান থেকে দুজনের জন্য দুটো টিকিট নিয়ে নিলাম 1.5 3 ইউরো দিয়ে। আর আমাদের কাছে যেহেতু খুচরো 3 ইউরো ছিল না, তো আমরা 2 ইউরো করে দুটো কয়েন দিয়েছি, মানে 4 ইউরো। আর 1 ইউরো কিন্তু আবার এই যে বক্সটা দেখছেন বক্সের ভেতরে পড়ে গেল। তো বাজার টাজার করে চলে এলাম বাড়িতে। দাঁড়ান এবার একে একে প্যাকেট থেকে সমস্ত জিনিস বার করা যাক। এই যে এই 2 লিটারের বোতলের 1 বোতল সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর সর্ষের তেল আমার যেহেতু বেশি একটা ইউজ হয় না, রেগুলার রান্নায় তো আমি ওই অলিভ অয়েলই ব্যবহার করে থাকি, মাঝে মধ্যে হয়তো 2-1টা রান্নায় সর্ষের তেল ইউজ করে থাকি। তো এই 2 লিটারের বোতল আমার যে কয় মাস চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর 2 লিটারের বোতল আনলে দামটাও একটু কম পড়ে। তো 2 লিটারের বোতলের দাম নিল হচ্ছে 8 ইউরো, মানে ওই ইন্ডিয়ান রুপিসে 720-30 টাকা মতো। আর নিয়েছি হচ্ছে এই যে ডালিয়া, আগেই তো দেখালাম। আর জানেন প্রথমবার ইটালিতে আসার পরে যখন আমি এই ডালিয়া খোঁজাখুঁজি করি, সুপার মার্কেটে তো অনেক খুঁজেছি, ডালিয়া কোথাও পাইনি। তারপরে একদিন এই বাংলাদেশি দোকানে হঠাৎ করে এই জিনিসটা চোখে পড়লো। এই যে নামটা দেখছেন, নামটা দেখে তো কোনোভাবে বোঝার উপায় নেই যে এটা ডালিয়া। কী সব যে নাম লেখা, উচ্চারণ করতে গেলে মনে হচ্ছে যে কটা দাঁত আছে সব ভেঙে চুরে হাতে চলে আসবে। শেষমেশ জিনিসটাকে দেখে আমাকে বুঝতে হলো যে এটা তো ডালিয়ার মতো দেখতে লাগছে, তাহলে নিয়ে দেখি তো এটা কি ডালিয়া। তারপরে এনে দেখি, যে মনে মনে তো ভাবছিলাম যে এটাই ডালিয়া হবে, তারপর দেখি হ্যাঁ সত্যি সত্যি এটা ডালিয়া। তারপর থেকে এই দোকান থেকেই এই ডালিয়ার প্যাকেটটা নিয়ে থাকি। আর হ্যাঁ, এই নামটা যদি কেউ উচ্চারণ করতে পারেন কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর নিয়ে নিলাম এই একটা বানানা চিপস, ওপরে নাম তো লেখা নাম্বার 1, খেয়েই না হয় দেখা যাবে কেমন নাম্বার 1 নাকি নাম্বার 2।
আর নিয়েছি হচ্ছে এই যে এক প্যাকেট এই চানাচুর। এই চানাচুরটা আমার খেতে বেশ ভালোই লাগে, তো এই চানাচুরটা মাঝে সাঝেই আনা হয়ে থাকে। আর এই যে এক প্যাকেট চিয়া সিডস। তো এই হচ্ছে আজকে টুকটাক বাজার। ও হ্যাঁ, আর মেন যে জিনিসটার জন্য আজকে যাওয়া হয়েছিল, ওই যে খাসির মাংস, সেটার কথাই তো বলতে ভুলে গেছি। আর আমাকে তো অনেকেই জিজ্ঞাসা করে থাকে যে ইটালিতে কি আমাদের দেশের মতনই খাসির মাংস পাওয়া যায় ফ্রেশ? ওখানে কি এরকমই কেটে কেটে বিক্রি হয়, নাকি খাসির মাংস ফ্রোজেন বিক্রি হয়? আর টেস্ট কি আমাদের দেশের মতনই হয়, নাকি স্বাদ অন্য রকমের হয়? তো ভাবলাম আজকে যেহেতু মাটন কিনতে যাচ্ছি, তাহলে আজকে এই বিষয় নিয়ে না হয় আপনাদের সঙ্গে কথা বলা যাক। প্রথমত বলি, ইটালিতে মাটন পাওয়া যায়, আর সেটা ফ্রেশও পাওয়া যায় আর ফ্রোজেনও পাওয়া যায়। তবে আমরা ফ্রোজেনটা তো জীবনে কোনো দিন আনিনি, আমরা সবসময় এই ফ্রেশটাই এনে থাকি। আর ফ্রেশ মানে ভাববেন না যে দেশের ওই খাসির মাংসের দোকানের মতো, যে দোকানের সামনে দু চারটে ছাগল বেঁধে রাখা, আর এছাড়া নয়তো দোকানের সামনে বড় বড় খাসির ঠ্যাং ঝুলছে। মাংসের দোকানে গেলাম, সাথে সাথে কেটে দিল আর কিনে নিয়ে বাড়ি চলে এলাম। এরকম মাংসের দোকানের গল্প কিন্তু এখানে আপনি কোথাও পাবেন না। এখানে ওই খাসির মাংস বিক্রি হয়, সুপার মার্কেটেও বিক্রি হয়। যেরকম প্যাকেটে করে মুরগির মাংস বিক্রি হয়, সেরকম প্যাকেটে করে মাটনও বিক্রি হয়ে থাকে। আর এছাড়া বাংলাদেশি দোকান থেকে আমরা যেইগুলো এনে থাকি, এই দোকানগুলোতে মাটনের অনেক বড় বড় পিস করে দিয়ে যান। তো তারপরে এবার কাস্টমাররা যার যতটুকু দরকার, কারণ 1 কেজি 1.5 কেজি 2 কেজি, তো ওনাদেরকে বললে ওনারা ওই বড় বড় পিস থেকে এরকম ছোট ছোট পিস করে দিয়ে থাকেন। আর এখানে মাটনের দাম হচ্ছে 11 ইউরো কেজি, কখনো কখনো আবার 12 ইউরো হয়ে থাকে। তবে আজকে আমরা 11 ইউরো দিয়েই নিলাম, মানে ভারতীয় টাকার 1000 টাকার মতো। আর এবার বলি এখানকার খাসির মাংসের স্বাদ কেমন। অনেকটা আমাদের দেশের মতনই বলতে পারেন, যেহেতু আমরা ফ্রেশ মাংস এনে থাকি, তো স্বাদের খুব একটা হেরফের হয় না। যদি হয়তো এটা ফ্রোজেন হতো, তাহলে হয়তো স্বাদের অনেকটা ডিফারেন্স বোঝা যেত। হ্যাঁ, তবে প্রথম আমি ইটালিতে আসার পরে যেদিন এখানকার মাটন খেলাম, সেদিন আমার মনে হয়েছিল যে মাটনে একটা গন্ধ থাকে, সেটা আমার মনে হয়েছিল যে এখানকার মাটনের থেকে একটু বেশি গন্ধটা বেরোচ্ছে। তো তারপর থেকে যখনই বাড়িতে মাটন আনা হয়, তো আমি যখন রান্না করি, তখন রান্নার মধ্যে একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিই। এর ফলে মাটনের থেকে যে গন্ধটা বেরোতো, সেই গন্ধটা অতটা বোঝা যায় না। আর বেশ গ্রেভিটাও খেতে একটু মোগলাই মোগলাই রান্নার মতো হয়, বেশ একটা শাহি শাহি ব্যাপার চলে আসে রান্নায়। তো খেতে বেশ ভালোই লাগে। আর এছাড়া সুপার মার্কেটে যে মাটনগুলো বিক্রি হয়, সেগুলো তো আমরা বাড়িতে এনে কখনো খাইনি। তো ভাবছি এবার সুপার মার্কেট থেকে এক প্যাকেট মাটন এনে ওটাও একবার খেয়ে দেখব যে ওই খাসির মাংসগুলো থেকে কোনো গন্ধ বেরোয় কিনা। আর এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাটনটাও পুরো ম্যারিনেট করা হয়ে গেল। তো কী কী দিয়ে মাটনটা ম্যারিনেট করলাম সেটা আর আলাদা করে বলার দরকার নেই। সবাই যেইভাবে মাটন ম্যারিনেট করে, আমিও সেইভাবে করলাম। ওই রেগুলার ইউজের মশলাগুলো, আর জিরে, আদা, কাঁচা লঙ্কা, রসুন, এই সমস্ত বাটাবুটি, আর হচ্ছে অল্প করে একটু সর্ষের তেল, টক দই, আর স্বাদ মতো নুন, চিনি, এই সমস্ত দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে এখন র্যাপ করে ফ্রিজে রেখে দেবো। কারণ সকালে তো টাইম হবে না, আর মাটন আগে থেকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে পরে মাটনটা অনেকটা সফটও হয়ে যায়। তো সকালে তো আর সেই টাইমটা পাবো না, তো সেই জন্য রাতেই আমি ম্যারিনেট করে রেখে দিই। হয়ে গেছে আমার সমস্ত কাজকর্ম গোছানো, আর এখন রাতের ডিনারের পালা। তো আজকে আর রাতে রুটি ফুটি কিছু করিনি, কারণ দুপুরের ডাল তরকারি সবই রয়ে গেছে। তো এখন শুধু গরম গরম একটু ভাত করে নিলাম। এখন খাওয়া দাওয়া করে সোজা ঘুম, কারণ সকাল সকাল আবার উঠতেও হবে, বাড়িতে অতিথিরা আসবে, তাদের জন্য রান্না বান্না করতে হবে, সমস্ত কিছু গোছাতে হবে। তো চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যাবেন। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।